সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম মূল সংগঠক শহীদ তাজউদ্দিন আহমেদের সন্তান। তিনি মাঝে তার বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুব সমাজের মধ্যে একটা প্রভাব বিস্তার করছিলেন। আমরাও বিমোহিত হয়েছিলাম, স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। তার বোন শারমিন আহমেদ নেতা ও পিতা নামে একটি ইতিহাস ভিত্তিক বই লিখেছেন, বিশেষ করে তাজউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে, তার বাবাকে নিয়ে। আপনারা অনেকেই পড়েছেন, আমি একাধিকবার পড়েছি, ভালো লেগেছে, তবে কোথাও কোথাও অনেক বেশি দুর্বলতা ছিল। তাজউদ্দিন আহমেদের সন্তানেরা এখন তারা নিজেরাই ভয়ঙ্কর নোংরাভাবে নিজেদের মুখোশ উন্মোচন করছেন। তারা দুজন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন শহীদ তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন, সে বিষয়ে পরে আসছি। তারা কিভাবে তাদের মুখোশ উন্মোচন করছেন তার সর্বশেষ উদাহরণ হচ্ছে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি শেখ হাসিনাকে ডেভিল রানী হিসেবে উল্লেখ করেছেন। সেটা তিনি বলতেই পারেন, এর চেয়ে আরো ভয়ঙ্কর কোনো শব্দ উচ্চারণ করতে পারেন, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু গোপালগঞ্জের ঘটনাকে তিনি যেভাবে চিত্রায়িত করলেন, তার নোংরা মানসিকতা স্পষ্ট আমাদের সামনে। তিনি তার পোস্টে কি লিখছেন? তিনি বলছেন যে, আমি মনে করি 16ই জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। দিতেই পারেন, কেন দিতে পারেন সেটাও বলছি। তিনি বলছেন যে হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছেন। সারা দেশে কি করছেন না করছেন না আমরা এই মুহূর্তে ডেফিনেট করে বলতে পারবো না। তবে গোপালগঞ্জের ক্ষেত্রে তিনি যদি নির্দেশ দিয়েও থাকেন প্রতিরোধ গড়ে তোলার জন্য, সেটা কি ভুল কিছু দিয়েছেন? অথবা তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, ধরে নিলাম। কিন্তু তার বিপরীতে কি ঘটেছে? সোহেল তাজ নিজে কেন এই প্রশ্নগুলো উত্থাপন করছেন না যে 16ই জুলাই আবু সাইদ নিহত হলেন 2024-এ, সেই দিনটিকে বেছে বেছে কেন গোপালগঞ্জেই পদযাত্রার নামে বিশেষ এজেন্ডা নিয়ে এই ছাত্র আন্দোলনের নেতারা সেখানে গেলেন? কেন পদযাত্রা বদলে সেখানে উত্তেজনা সৃষ্টি করার জন্য শব্দ চয়ন করা হলো মার্চ টু গোপালগঞ্জ? এগুলো পুরনো প্রশ্ন, আগে তুলেছি। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছেন, তার জন্য দায়ী করছেন শেখ হাসিনাকে, কিন্তু তিনি উচ্চারণ করলেন না একবারের জন্য যে চারটি মানুষ অফিসিয়ালি, গভর্নমেন্ট অফিসিয়ালি যেই ঘোষণাটি দেওয়া হয়েছে, আমরা যদি সেটাও ধরে নিই যে 4 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে, সেটি নিয়ে কোনো প্রশ্ন তুললেন না। এই হত্যাকাণ্ডের তিনি বিচার দাবি করলেন না। সোহেল তাজ তিনি গত বছর মানে গণ অভ্যুত্থানের পরপরই যে নভেম্বর এলো, সেই 3রা নভেম্বর জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের দিবসে, জেল হত্যা দিবসে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন গণমাধ্যমের সামনে। তিনি বলছেন যে একক কারো নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়নি, অথচ যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দল ক্ষমতা থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি। সত্য কথা, আওয়ামী লীগ ইতিহাস খণ্ডিত করেছে, আমরা বলেছি সবসময়, এখনো বলছি। তিনি বলছেন মহান মুক্তিযুদ্ধ একক নেতৃত্ব হয়নি, অনেকেই নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিব জেলে থাকার পর জাতীয় 4 নেতার অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক আমরা কেবলও স্বীকার করলাম তাজউদ্দিন আহমেদ সাহেব মুক্তিযুদ্ধের অন্যতম মূল সংগঠক, প্রবাসী সরকারের নেতৃত্বে তিনিই ছিলেন। এবং এই কথাগুলো আমরা শেখ হাসিনার সরকারের সময় অসংখ্যবার বলেছি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছি, কিন্তু এখন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে তার বিরুদ্ধে আবার অনেক কথা স্পষ্ট হয়ে বলছি। কিন্তু সোহেল তাজ পারছেন না। এখানে এই মুখোশটা স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে। তিনি ওই দিন কি বলছেন 2024-এর 3রা নভেম্বর? তিনি বলছেন, যেহেতু 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে ওই দিন, তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। আর কি বলছেন? জাতীয় 4 নেতা সহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক এবং সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনী সহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ ভাবে এবং গুরুত্বের সঙ্গে সর্বস্তরে পাঠ্যপুস্তকে ও সিলেবাস অন্তর্ভুক্ত করতে হবে।
যেই ঘোষণাপত্রে স্বীকৃতি চাচ্ছেন, প্রজাতন্ত্র দিবস হিসেবে দাবি জানিয়েছেন ঘোষণার, আরে সেই ঘোষণাপত্রতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা একেবারে উড়িয়ে দিতে চাচ্ছে। তারা নতুন সংবিধান রচনা করতে চাচ্ছে, ৭২-এর সংবিধানকে কবর দিতে চাচ্ছে। সেটা নিয়ে কোনো কথা বলছেন না কেন? আপনি যে দাবি জানিয়েছেন সেটা তো তুড়ি মেরে তারা উড়িয়ে দিতে চাচ্ছে। এবং বলছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন ছিল ৫ আগস্ট পর্যন্ত, স্পষ্টভাবে বলছি। কিন্তু ১০ আগস্ট বা ১২ আগস্টের পর থেকেই তাদের মুখোশ আমরা বুঝতে পারছি। পাঠ্যপুস্তকে শহীদদের সংজ্ঞাই যেখানে বদলে দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলে দেওয়া হচ্ছে, সেখানে সোহেল তাজ আপনি যে বড় বড় কথা বলছেন, মানে বলেছেন এক সময়, এখন কি টু শব্দটি উচ্চারণ করছেন? মুক্তিযুদ্ধের ইতিহাস যে একেবারে ধুয়ে মুছে শেষ করে ফেলতে চাইছে, একের পর এক মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো কথা বলেছেন? তিনি আরো কি বলছিলেন? তিনি বলেছেন যে ২৪শে আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। সেটি হতেই পারে। মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ। সেই স্বপ্নই তো এই ছাত্র আন্দোলনে তারা দেখিয়েছিলেন। তারপর কি হলো? এবং একই সূত্রে গাঁথা হতে পারে, কিন্তু সেখানে তো রিপ্লেস করতে পারে না মুক্তিযুদ্ধের জায়গায় ২৪কে। নিশ্চয়ই আমরা এখন আর সেই সমর্থনটি করছি না, বরং তারা ২৪কে পুঁজি করে ব্যবসা করছে, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। আপনার চোখে সেগুলো বাধে না? সারা দেশে অসামান্য অবদানের জন্য শহীদ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিজ্ঞানী, গবেষক, এরকম অনেকের নামে সারা দেশে বিভিন্ন স্থাপনা ছিল, সব কিছু উল্টে পাল্টে দেওয়া হচ্ছে, সব ধুয়ে মুছে দেওয়া হচ্ছে। এবং তার ধারাবাহিকতা অনুযায়ী গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ সাহেবের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেটির নামও বদলে দেওয়া হতে যাচ্ছিল। তখন তিনি যখন প্রতিবাদ করলেন সোহেল তাজ, তখন সেটি আবার পুনর্বহাল করা হলো। তিনি শুধু তার বাবার স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্যই যুদ্ধ করছেন। কিন্তু যখন মুক্তিযুদ্ধের অন্যতম সূতিকাগার, মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতিবাহী ভবন ৩২ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো, তখন তো একটু শব্দটি উচ্চারণ করেননি। তিনি আছেন শুধু পিতাকে নিয়ে, থাকেন। তাহলে আমরা যে বলছি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাস খণ্ডিত করেছিল, তিনি বঙ্গবন্ধুকে ঈশ্বরের আসনে বসেছিলেন, আর কোনো কারোর কৃতিত্ব তিনি স্বীকার করছিলেন না। তা আপনি কি করছেন? আপনারা কি করছেন? আপনারা আছেন তো শুধুমাত্র আপনার বাবাকে নিয়ে। নিশ্চয় আপনার বাবা শুধু আপনার নিজের সম্পত্তি নয়, আমাদের সবার সম্পত্তি, সবার গর্ব। এই জন্য আমরা এখনো কথা বলছি, আগেও কথা বলেছি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মাত্র কদিন আগে, শেখ হাসিনা সরকারের পতনের পরে। ১৫ বছর কোথায় ছিলেন? এত বিয়ের পুরুষ আপনি, তখন কেন বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য নিয়ে কথা বলেননি? ১৫ বছর মুখে কুলুপ এঁটেছিলেন। এখন শহীদ তাজউদ্দিন আহমেদ সাহেব, সাবেক প্রধানমন্ত্রী, যখন মুক্তিযুদ্ধের স্বীকৃতির জন্য, মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, ভারতে বসে প্রবাসী সরকার গঠন করেছিলেন, সেই দায়ে যদি এখন শহীদ তাজউদ্দিনকে ভারতের দালাল বলে উচ্চারণ করে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, তারা কি বলবেন তখন? কারণ ভারতের দালাল তো বঙ্গবন্ধুকে বানানো হয়েছেই, এখন অনেককেই বানানো হচ্ছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। এবং আমি নিশ্চিত শহীদ তাজউদ্দিন আহমেদকেও ভারতের দালাল বানানো হবে। তখন আপনি কি করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাতে গেলেন কেন? আপনার বাবার জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথি করার জন্য। মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি অবদান ছিল? অথবা এখন মুক্তিযুদ্ধকে নিয়ে তিনি কি খেলা শুরু করেছেন? তিনি বলে দিয়েছেন রিসেট বাটনের কথা, যদিও সেটি ব্যাখ্যা তার প্রেস উইং থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আসলে তিনি রিসেট বাটন বলতে কি বোঝাতে চেয়েছিলেন তা তো আমরা এখন হারে হারে উপলব্ধি করছি। সোহেল তাজ কি কারণে, কি জন্য, কাদের এজেন্ট হয়ে কাজ করছেন এখন মোটামুটি অনেকের কাছে স্পষ্ট। কি এজেন্ডা নিয়ে তিনি কথা বলছেন, কোন হীন মানসিকতা নিয়ে কথা বলছেন, তা সবার কাছে স্পষ্ট। বড় বড় কথা বলে লাভ নেই। নিজের বাবার স্বীকৃতি আদায়ের জন্য আপনি কথা বলছেন, তার রক্ত আপনার গায়ে, আমাদের গায়ে তার রক্ত নেই, কিন্তু আমাদের রয়েছে লিগেসি।
তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। আপনার সাথে আমাদের পার্থক্য এখানেই, আর আমাদের কোনো বিশেষ এজেন্ডাও নেই।